নমস্কার, আমি অনুভব। গান, গল্প এবং আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের দ্য জিউস ব্রেস্ট প্লেট অবলম্বনে সত্যজিৎ রায়ের অনুবাদ ইহুদির কবচ। দ্য জিউস ব্রেস্ট প্লেট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1899 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আগামীতে টেলস অফ টেরর অ্যান্ড মিস্ট্রি কালেকশানে অন্তর্ভুক্ত করা হয়। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের এডিনবেরা শহরে। পেশায় ছিলেন ডাক্তার। লিখেছেন অজস্র ছোট ও বড় গল্প, উপন্যাস এবং ঐতিহাসিক কাহিনী ও উপন্যাস। তিনি প্রধানত তার সৃষ্ট গোয়েন্দা শার্লক হোমসের জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তবু তার অন্যান্য গল্পগুলো আমাদের অতি প্রিয়, আমাদের খুব মনের কাছে। সত্যজিৎ রায় গল্পটির বাংলা অনুবাদ করেন পৌষ 1291 সালে, অর্থাৎ 1984-85 সালে। আজ আপনাদের জন্য ইহুদির কবচ। গল্প পাঠে অভিষেক বোস, গল্পের সূত্রধার আমি অনুভব। প্রাচ্যের পুরাতত্ত্ব সম্পর্কে আমার বিশিষ্ট বন্ধু ওয়াট মর্টিমারের জ্ঞান ছিল অসামান্য। সে এ বিষয়ে বিস্তর প্রবন্ধ লিখেছিল। মিশরের ভ্যালি অফ দ্য কিংসে খনন কার্য তদারকের সময় একটানা 2 বছর থিবিসিসের একটি সমাধিগৃহে বাস করেছিল। আর যে কাজটা করে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল সেটা হলো ফাইলিতে হোরাসের মন্দিরের একটি ভিতরের ঘরে ক্লিওপ্যাট্রার মামি আবিষ্কার। মাত্র 31 বছর বয়সে যে লোক এত কিছু করতে পেরেছে, তার ভবিষ্যৎ যে উজ্জ্বল হতে বাধ্য, সেটা প্রায় সকলেই বিশ্বাস করত। তাই মর্টিমার যখন বেলমোর স্ট্রিট মিউজিয়ামের তত্ত্বাবধায়কের কাজটা পেল, তখন কেউই বিশেষ অবাক হয়নি। এই পথ যিনি পাবেন, তিনি সেই সঙ্গে ওরিয়েন্টাল কলেজের অধ্যাপকের পদও অধিষ্ঠিত হবেন, এবং তার ফলে তার মাসিক রোজগার যা হবে, তাতে সচ্ছল জীবনযাত্রার সঙ্গে গবেষণার কাজও চালানো যায়। শুধু একটা কারণে ওয়াট মর্টিমার কিঞ্চিত অস্বস্তি বোধ করছিলেন। সেটা হলো যে তত্ত্বাবধায়কের স্থান সে দখল করেছিল তার অতুল খ্যাতি। প্রফেসর অ্যাড্রিয়াসের পাণ্ডিত্য ছিল অগাধ, এবং খ্যাতি সারা ইউরোপ জড়া। দেশ বিদেশ থেকে তরুণ ছাত্ররা আসতো তার বক্তৃতা শুনতে। তাছাড়া মিউজিয়ামের মহামূল্য সম্পদ সংরক্ষণের জন্য তিনি যে ব্যবস্থা করেছিলেন, সকলেই এক বাক্যে তার প্রশংসা করত। ফলে 55 বছর বয়সে তিনি হঠাৎ এমন একটি চাকরি ছেড়ে দেওয়াতে সকলেই বেশ অবাক হয়েছিল। ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাড্রিয়াস স্বভাবতই তার মেয়েকে নিয়ে মিউজিয়াম সংলগ্ন তার বাসস্থান ত্যাগ করে চলে যান, আর তার ঘরগুলি দখল করে আমার অকৃতদার বন্ধু ওয়াট মর্টিমার। চাকরিটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই মর্টিমারকে চিঠি লিখে অভিনন্দন জানালেন প্রফেসর অ্যান্ড্রিয়াস। যেদিন প্রথম এই দুজনের পরিচয় হয় পরস্পরের সঙ্গে, সেদিন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। অ্যাড্রিয়াস সেদিন তাঁর সংগ্রহশালার আশ্চর্য জিনিসগুলি আমাদের দেখালেন। প্রফেসরের সুন্দরী মেয়ে এবং উইলসন নামে একটি যুবক, বোঝাই যাচ্ছিল ইনি অধ্যাপক দুহিতার পাণিপ্রার্থী, আমাদের সঙ্গে ছিলেন। সংগ্রহশালায় সব শুদ্ধ 15টি ঘর, তার মধ্যে ব্যাবিলন ও সিরিয়ার সভ্যতা সংক্রান্ত 2টি, আর সংগ্রহশালার ঠিক মাঝখানে অবস্থিত প্রাচীন মিশরীয় ও ইহুদি সভ্যতা সংক্রান্ত একটি ঘরই সবচেয়ে উল্লেখযোগ্য। প্রফেসর অ্যান্ড্রিয়াস এমনিতে চুপচাপ মানুষ, কিন্তু তার সংগ্রহের প্রিয় জিনিসগুলি দেখবার সময় তার শোষকহীন শুকনো মুখখানা উৎসাহে উদ্ভাসিত হয়ে ওঠে। পুরাতত্ত্বের এই মহামূল্য নিদর্শনগুলির উপর থেকে তার হাত যেন আর সরতে চায় না। বেশ বোঝা যায় সেগুলি তার গর্বের বস্তু।
এবং সেগুলি অন্যের আওতায় চলে যাওয়াটা যেন তার পক্ষে এক মর্মান্তিক ঘটনা। তার সংগ্রহশালার মামিগুলি, তার প্রাচীন পুঁথির সম্ভার, তার স্ক্যাবারের সংগ্রহ, ইহুদি সভ্যতার যাবতীয় নিদর্শন আর টাইটাস কর্তৃক রোম শহরে আনা বিখ্যাত সপ্তপ্রদীপের অবিকল প্রতিরূপ। আসলটি টাইবার নদীগর্ভে নিমজ্জিত। এ সবাই একের পর এক আমাদের দেখালেন প্রফেসর অ্যাড্রিয়াস। তারপর তিনি হলঘরের ঠিক মাঝখানে রাখা একটি শোকেসের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে গভীর সম্ভ্রমের সঙ্গে তার উপর ঝুঁকে পড়লেন। আপনার মতো বিশেষজ্ঞের পক্ষে এই জিনিসটা হয়তো তেমন বিস্ময়কর কিছু নয়, মর্টিমারকে উদ্দেশ্য করে বললেন প্রফেসর অ্যান্ড্রিয়াস। কিন্তু আপনার বন্ধু মিস্টার জ্যাকসনের পক্ষে হওয়া উচিত। এবার আমিও আবরণের উপর ঝুঁকে পড়ে দেখলাম। কেসের ভিতর রাখা রয়েছে হাতের তেলোর মতো বড় সূক্ষ্ম কারুকার্য করা একটি চতুষ্কোণ সোনার পাত, যার উপর 3 সারিতে 4টি 4টি করে পাথর বসানো। পাতটির একদিকে 2 কোণে 2টি সোনার আংটা। সমান আয়তনের পাথরগুলি প্রত্যেকটি আলাদা জাতের এবং রঙের বাক্সে পাশাপাশি খোপে খোপে যেমন বিভিন্ন রং সাজানো থাকে, এ যেন কতকটা সেই রকম। এও দেখলাম যে প্রত্যেকটি পাথরের উপর একটি করে বিভিন্ন সাংকেতিক চিহ্ন খোদাই করা আছে। মিস্টার জ্যাকসন, আপনি কি উরিম ও থুমিমের কথা জানেন? নামগুলো আমার চেনা, কিন্তু তাদের মানে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো না। প্রফেসর বললেন, ইহুদিদের প্রধান পুরোহিতের বুকে যে কবচটা ঝুলত তাকেই বলা হতো উরিম ও থমিম। ইহুদিরা এই কবচের প্রতি গভীর শ্রদ্ধার ভাব পোষণ করত, যেমন রোমানরা করত ক্যাপিটালে রাখা সিভিলাইন পুঁথিগুলির প্রতি। সাংকেতিক চিহ্ন আঁকা 12টি মহামূল্য রত্ন দেখতে পাচ্ছেন? উপরে বাঁদিক থেকে শুরু করে পাথরগুলি হলো কার্নেলিয়ান, পেরিডট, এমারেল্ড, রুবি, ল্যাপিস লাজুলি, অনিক্স, অ্যাগেট, অ্যামেথিস্ট, টোপেজ, বেরিল আর জ্যাসপার। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইলাম মণিমুক্ত খচিত মহামূল্য কবচটার দিকে। শেষে প্রশ্ন করলাম, এই কবচের সঙ্গে কি কোনো ঐতিহাসিক ঘটনা জড়িত আছে? জিনিসটা যে অতি প্রাচীন এবং অতি মূল্যবান তাতে কোনো সন্দেহ নেই, বললেন প্রফেসর অ্যান্ড্রিয়াস। অকাট্য প্রমাণ না থাকলেও আমরা নানা কারণে বিশ্বাস করি যে এটা সেই সলোমনের মন্দিরের আদি ও অকৃত্রিম উরিম ও থমিম। এই জিনিস ইউরোপের কোনো মিউজিয়ামে নেই। আমার তরুণ বন্ধু ক্যাপ্টেন উইলসন মণিমুক্ত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। উনি বলবেন এই পাথরগুলো কত খাঁটি। তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পন্ন ক্যাপ্টেন উইলসন দাঁড়িয়েছিলেন তার ভাবী পত্নীর পাশে। অল্প কথায় তিনি তার মনের ভাব ব্যক্ত করলেন। সত্যি কথা, এর চেয়ে ভালো পাথর আমি দেখিনি। স্বর্ণকারের কাজও দেখার মতো, বললেন অ্যান্ড্রিয়াস। অতীতে স্বর্ণকারেরা। প্রফেসরের কথার উপর কথা চাপিয়ে উইলসন বললেন, ওর চেয়ে ভালো সোনার কাজের নিদর্শন কিন্তু দেখা যাবে এই মোমবাতি দানে। তার দৃষ্টি এখন অন্য একটি টেবিলের দিকে। আমরা সকলেই শাখা প্রশাখা বিশিষ্ট সোনার বাতে ডান্ডার আশ্চর্য কারুকার্যের প্রশংসায় উইলসনের সঙ্গে গলা মেলালাম। অ্যান্ড্রিয়াসের মতো বিশেষজ্ঞের চোখ দিয়ে এইসব আশ্চর্য জিনিস দেখা পরম সৌভাগ্যের কথা। সত্যি বলতে কি, সব কিছু দেখা শেষ হলে পর প্রফেসর যখন আমার বন্ধুকে জানালেন যে এখন থেকে এ সবই তার জিম্মায় চলে যাচ্ছে, তখন ভদ্রলোকের জন্য বেশ কষ্টই হচ্ছিল। আর সেই সঙ্গে আমার বন্ধুর সৌভাগ্যকে খানিকটা ঈর্ষার চোখে না দেখে পারছিলাম না। 1 সপ্তাহের মধ্যেই ওয়াট মর্টিমার বেলমোর স্ট্রিট মিউজিয়ামের অধিকর্তা হিসেবে তার নতুন বাসস্থানে উঠে গেল।
এর 15 দিন পর মর্টিমার তার জোনা ছয়েক অগ্রিতদার বন্ধুদের সঙ্গে তার নতুন বাড়িতে একটা ভোজের আয়োজন করলো। শেষে যখন সবাই যাবার জন্য উঠে পড়েছে তখন মর্টিমার আমার কোটের আস্তিন ধরে একটা ছোট্ট টান দিয়ে বুঝিয়ে দিল যে সে চায় আমি আর একটুক্ষণ থাকি। তোমার বাড়ি তো এখান থেকে 10 পা। বলল মর্টিমার। আমি তখন অ্যালবানিতে ঘর ভাড়া নিয়ে থাকি। তুমি একটু থেকে যাও, চুরুট সহযোগে দুজনে নিরিবিলিতে কথা হবে। একটা ব্যাপারে তোমার পরামর্শ দরকার। অগত্যা আমি একটি আরাম কেদারায় বসে মর্টিমারের একটি উৎকৃষ্ট ম্যাট্রোনাস চুরুট ধরালাম। সবাই চলে যাওয়ার পরে সে পকেট থেকে একটা চিঠি বার করে আমার সামনে বসলো। এই নামবিহীন চিঠিটা আজই সকালে এসেছে, বলল মর্টিমার। আমি পড়ে শোনাচ্ছি, তারপর তুমি বলো এ ব্যাপারে আমার কি কর্তব্য। বেশ, তো আমার সাধ্য মতন পরামর্শ দিতে আমি প্রস্তুত। চিঠিটা হচ্ছে এই: মহাশয়, আপনার জিম্মায় যে সমস্ত মহামূল্য সম্পদ রয়েছে সেগুলি সম্পর্কে আপনাকে বিশেষ সাবধান হতে বলি। বর্তমান ব্যবস্থা অনুযায়ী একটি মাত্র পাহারাদারে কাজ হবে বলে আমি মনে করি না। আপনি এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন না করলে অপূরণীয় ক্ষতি হবার সম্ভাবনা আছে। এই কি পুরো চিঠি? হ্যাঁ। অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে তোমাদের ওখানে রাত্রে যে একটি মাত্র পাহারাদার থাকে সে খবরটা মুষ্টিমেয় যে কজন জানে তাদেরই একজন লিখেছে এই চিঠি। মর্টিমার এবার একটা রহস্যজনক হাসি হেসে চিঠিটা আমার হাতে দিল। হস্তলিপি ব্যাপারটা নিয়ে তুমি কোনো চর্চা করেছো? প্রশ্নটা করে মর্টিমার আর একটা চিঠি আমার সামনে রেখে বলল, এটার কংগ্রাচুলেটেড সি এর সঙ্গে ওটার কমিউনিকেটেডের সি মিলিয়ে দেখো। ক্যাপিটাল আইটাও লক্ষ্য করো, আর ফুল স্টপের জায়গায় ড্যাশ চিহ্নের ব্যাপারটা। আমি বললাম, দুটো চিঠি নিঃসন্দেহে একই লোকের লেখা, যদিও প্রথমটায় হাতের লেখা গোপন করার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় চিঠিটা হচ্ছে আমার এই নতুন চাকরিটা পাবার খবর পেয়ে প্রফেসর অ্যান্ড্রিয়াসের অভিনন্দনপত্র। আমি অবাক হয়ে চাইলাম মর্টিমারের দিকে। তারপর দ্বিতীয় চিঠিটা উল্টাতেই মার্টিন অ্যান্ড্রিয়াসের সইটা চোখে পড়ল। যে লোক হাতের লেখা নিয়ে সামান্যতম চর্চাও করেছে তার মনে কোনো সন্দেহ থাকতে পারে না যে প্রফেসর অ্যান্ড্রিয়াসই মিউজিয়ামের সত্য ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে চুরির ব্যাপারে সাবধান হতে বলে এই নামহীন চিঠিটায় লিখেছে। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি, কিন্তু ভদ্রলোক এমন চিঠি লিখবেন কেন? আমি প্রশ্ন করলাম। ঠিক এই প্রশ্নটাই আমি করতে চাই তোমাকে। তার মনে যদি এ ধরনের আশঙ্কা থেকেই থাকে তাহলে তো তিনি নিজে এসে আমাকে বলতে পারতেন। তুমি কি ওর সঙ্গে কথা বলতে চাও? সেখানেও তো গণ্ডগোল। উনি তো সোজাসুজি অস্বীকার করতে পারেন যে চিঠিটা উনি লেখেননি। যাই হোক, এই চিঠির উদ্দেশ্য যে সৎ তাতে তো কোনো সন্দেহ নেই। উনি যে পরামর্শ দিয়েছেন সেটা মানতে কোনো বাধা আছে কি? এখন যে ব্যবস্থা চালু আছে সেটা কি সতর্কতার দিক দিয়ে যথেষ্ট? আমার তো তাই বিশ্বাস। দর্শকদের জন্য মিউজিয়াম খোলা থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। সেই সময়টা পাশাপাশি দুটো ঘরের জন্য একটি করে গার্ড মোতায়েন থাকে। দুটো ঘরের মাঝখানে যে দরজা সেখানে দাঁড়ায় গার্ড, ফলে একসঙ্গে দুটো ঘরেই সে চোখ রাখতে পারে। কিন্তু রাত্রে 5টার পর লোহার গেটগুলো সব বন্ধ করে দেওয়া হয়। সেই গেট খোলার সাধ্যে কোনো চোরের তো নেই। যে পাহারা দেয় সে অত্যন্ত বিশ্বস্ত লোক। সে 3 ঘন্টা অন্তর অন্তর তার ঘর থেকে বেরিয়ে এসে সারা মিউজিয়ামটা টহল দেয়। প্রত্যেকটি ঘরে একটি করে বিজলিবাতি সারা রাত জ্বলে। তাহলে একমাত্র উপায় হচ্ছে গার্ডগুলিকে রাত্রেও রেখে দেওয়া। সেটা খরচে পোষাবে না। অন্তত পুলিশে খবর দিয়ে বলো যে বেলমোর স্ট্রিটে তারা যেন একটি বিশেষ কনস্টেবলের ব্যবস্থা করে। এই চিঠি যিনি লিখেছেন তিনি যদি তার পরিচয় গোপন করতে চান তাহলে কিছু বলার নেই। কেন তিনি এটা চাইছেন
সেটা আশা করি এরপর কি ঘটে তা থেকেই বোঝা যাবে। এরপর অবশ্যই এই বিষয়ে আলোচনা করার আর কিছুই রইল না। আমি বাড়ি ফেরার পর সারা রাত মাথা ঘামিয়েও প্রফেসর অ্যান্ড্রিয়াসের চিঠির পিছনে আসল উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারলাম না। এই চিঠি যে তাঁরই লেখা সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মিউজিয়ামে যে চোরের উপদ্রব হতে পারে সেটা তিনি আঁচ করেছিলেন। সেই কারণেই কি তিনি চাকরিতে ইস্তফা দিলেন? কিন্তু তাই যদি হয়, তাহলে সরাসরি মর্টিমারকে সতর্ক কেন করলেন না? আমি অনেক ভেবেও রহস্যের কিনারা করতে না পেরে শেষ রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ফলে আমার উঠতেও দেরি হয়ে গেল। ঘুমটা ভাঙলো আশ্চর্যভাবে। 9টা নাগাদ মর্টিমার হন্তদন্ত হয়ে এসে আমার দরজায় টোকা মেরে ঘরে ঢুকলো। তার চাহনিতে গভীর উদ্বেগ। এমনিতে পোশাক আশাকের ব্যাপারে মর্টিমার খুব পরিপাটি, কিন্তু আজ দেখি তার শার্টের কলারের প্রায় খুলে এসেছে। গলার টাই আর মাথার টুপিরও প্রায় একই দশা। তার সন্ত্রস্ত দৃষ্টি দেখে মোটামুটি বোঝা যায় কি ঘটেছে। আমি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়ে বললাম, মিউজিয়ামে চোর এসেছিল বুঝি? ঠিকই ধরেছ, সেই পাথরগুলো, ওই উরিমার থুমিমের অমূল্য পাথরগুলো। দৌড়ে আসার ফলে মর্টিমার হাঁপাচ্ছেন। আমি চললাম থানায়, তুমি যত শিগগিরই পারো চলে এসো। জ্যাকসন, গুড বাই। উদ্ভ্রান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল মর্টিমার। আর পরক্ষণেই শুনলাম তার দ্রুত পথে সিঁড়ি দিয়ে নামার শব্দ। আমি ওর কথা মতো যত তাড়াতাড়ি সম্ভব মিউজিয়ামে পৌঁছে দেখি মর্টিমার এর মধ্যেই একটি ইন্সপেক্টর ও আরেকটি ভদ্রলোককে নিয়ে এসেছে। ভদ্রলোকটি হলেন মিস্টার পারভেজ, বিখ্যাত হীরক ব্যবসায়ী মপসন অ্যান্ড কোম্পানির একজন অংশীদার। নামকরা জুহুরি হিসেবে ইনি পাথর চুরির ব্যাপারে পুলিশকে সাহায্য করতে সদা প্রস্তুত। ইহুদির কবচটা যে শোকেসের মধ্যে ছিল সেটাকে ঘিরে দাঁড়িয়ে আছেন 3 জন। কবচটা এখন বাইরে বার করে কাঁচের আচ্ছাদনটার উপর রাখা হয়েছে, আর 3 জন গভীরভাবে মনোযোগের সঙ্গে সেটাকে পরীক্ষা করছে। কবচটার উপর যে মানুষের হাত পড়েছে তাতে কোনো সন্দেহ নেই, বলল মর্টিমার। আজ সকালে এটার দিকে চোখ যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সন্দেহ হয়। কাল রাত্রেও আমি এটা দেখেছি, তখন ঠিকই ছিল, অর্থাৎ কুকীর্তিটা হয়েছে মাঝরাতে। মর্টিমার ঠিকই বলেছে। কবচটা নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি করেছে। প্রথম সারির 4টে পাথরকে ঘিরে সোনার উপর ক্ষতচিহ্ন। পাথরগুলো তাদের জায়গাতেই রয়েছে। ক্ষতি যা হয়েছে সেটা সোনার সূক্ষ্ম কারুকাজের, যার সৌন্দর্য তারিফ আমরা এই কদিন আগেই করেছি। ইন্সপেক্টর সাহেব বললেন, দেখে মনে হচ্ছে কেউ যেন পাথরগুলোকে উপড়ে ফেলার চেষ্টা করেছিল। মর্টিমার বলল, আমার আশঙ্কা হচ্ছে যে শুধু চেষ্টাই করেনি, কৃতকার্যও হয়েছিল। আমার ধারণা প্রথম সারির 4টে পাথরই নকল, যদিও চোখে দেখে ধরার উপায় নেই। জহুরি মশাইয়েরও মনে হয়তো একই সন্দেহের উদয় হয়েছিল, কারণ তিনি এখন আতশ কাঁচের সাহায্যে অতি মনোযোগের সঙ্গে পাথরগুলোকে যাচাই করছেন। আপনার কপাল ভালো। আমি জোর দিয়ে বলতে পারি যে প্রথম সারির 4টে পাথরই খাঁটি। এত নিখুঁত পাথর সচরাচর দেখা যায় না। আমার বন্ধুর মুখ থেকে ফ্যাকাশে ভাবটা চলে গেল। যাক বাবা, কিন্তু তাহলে চোরের উদ্দেশ্যটা কী ছিল? হয়তো পাথরগুলো নেওয়ার মতলবেই এসেছিল, কিন্তু সে কাজে বাধা পড়ে। কিন্তু নেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে তো একটা একটা করে খুলে নেওয়া উচিত। এখানে দেখছি 4টে পাথরকেই আলগা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটাকেও নেওয়া হয়নি, বললেন ইন্সপেক্টর সাহেব। ঠিক এরকম ঘটনা আর একটাও মনে পড়ছে না।
চলুন একবার পাহারাদারদের সাথে কথা বলা যাক। প্রহরীকে ডেকে আনা হলো। মজবুত মিলিটারিকরণ, চেহারায় সততার ছাপ স্পষ্ট। না স্যার, আমি কোনো আওয়াজই পাইনি। ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে সে বলল, আমি যেমন রোজ করি তেমনই কাল রাত্রেও 3 বার টহল দিয়েছি, কিন্তু সন্দেহজনক কিছু দেখিনি। আমি গত 10 বছর ধরে এই কাজ করছি। এমন ঘটনা আমার আমলে এর আগে কখনো ঘটেনি। কোনো জানালা দিয়ে চোর ঢুকতে পারে কি? অসম্ভব স্যার। তোমার ঘরের সামনে দিয়ে কেউ গিয়ে থাকতে পারে? না স্যার, টহল দেবার সময়টুকু ছাড়া আমি সারাক্ষণ আমার ঘরের বাইরে বসে থাকি। মিউজিয়ামে ঢোকার আর কি কোনো পথ আছে? মিস্টার মর্টিমারের কোয়ার্টার্সের একটা প্রাইভেট দরজা দিয়ে মিউজিয়ামে ঢোকা যায়। সেই দরজা রাত্রে চাবি দিয়ে বন্ধ থাকে, বলল মর্টিমার। আর সেটায় পৌঁছতে হলে আগে মিউজিয়ামের সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয়। আপনার চাকর বাকর? তাদের থাকবার জায়গা একেবারে আলাদা। ব্যাপারটা বেশ ঘোলাটে, তাতে সন্দেহ নেই, বললেন ইন্সপেক্টর। অবশ্যই মিস্টার পারভিসের মতে আপনার কোনো ক্ষতি হয়নি। আমি শপথ করে বলতে পারি প্রথম সারির 4টে পাথর একেবারে খাঁটি। আবার বললেন মিস্টার পারভিস। তাহলে বলতে হবে চোরের একমাত্র উদ্দেশ্য হলো এই কবচটাকে জখম করা, বললেন ইন্সপেক্টর সাহেব। তা সত্ত্বেও দালানটা ঘুরে দেখায় কোনো ক্ষতি আছে বলে মনে করি না। হয়তো তার ফলে এই রহস্যে কে চোর তার কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। সারা সকাল পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানেও কোনো ফল হলো না। মিউজিয়ামে ঢোকার যে আরও দুটো সম্ভাব্য পথ আছে সেটা ইন্সপেক্টর সাহেব আমাদের দেখালেন। একটা হলো মাটির নিচে সেলারের মাথায় একটা চোরা দরজা, আর দ্বিতীয় হলো মাথার উপরে একটি অকেচো জিনিসপত্র রাখার ঘর বা লম্বা রুমের স্কাইলাইট। এই ঘরের একটা বিশেষ স্কাইলাইট দিয়ে নিচে মিশরীয় ও ইহুদি জিনিসের ঘরটা পরিষ্কার দেখা যায়। তবে এই দুটো প্রবেশপথে যে কোনো একটা ব্যবহার করতে গেলেই চোরকে আগে ঢুকতে হবে দালানের মধ্যে, কিন্তু সে পথে যেহেতু বন্ধ, আর সেলার এবং লাম্বার রুম দুটোতেই যে পরিমাণ ধুলো জমে রয়েছে, এই দুটো প্রবেশপথের কথাই ওঠে না। শেষ পর্যন্ত কে কখন কেন কুকীর্তিটা করেছে সে রহস্যের কোনো কিনারা হলো না। আর একটি মাত্র পথ মর্টিমারের সামনে খোলা আছে, এবং শেষ পর্যন্ত সে সেটাই নিল। পুলিশদের তাদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সে আমাকে অনুরোধ করলো সেদিনই বিকেলে তার সঙ্গে প্রফেসর অ্যান্ড্রিয়াসের ওখানে যেতে। যাবার সময় সে সঙ্গে চিঠি দুটো নিয়ে নিল। উদ্দেশ্য প্রফেসরকে সরাসরি জিজ্ঞেস করা তিনি কেন নামবিহীন চিঠি লিখেছিলেন এবং কি করে তিনি অনুমান করলেন যে মিউজিয়ামে এইরকম একটা দুর্ঘটনা হবে। আপার নরউডে একটা ছোট বাড়িতে প্রফেসর থাকেন, কিন্তু সেখানে গিয়ে এক পরিচারিকার কাছ থেকে জানলাম যে প্রফেসর শহরে নেই। এই খবরে আমরা দুজনেই খুব হতাশ হয়েছি দেখে পরিচারিকা বললেন আমরা যদি বৈঠকখানায় গিয়ে বসি তাহলে তিনি প্রফেসরের মেয়ের সঙ্গে আমাদের দেখা করিয়ে দেবেন। আগেই বলেছি যে অ্যান্ড্রিয়াসের কন্যাটি সুন্দরী, দীর্ঘ ছিমছাম গড়ন, মাথার চুল সোনালি, গায়ের রং ও মসৃণতা গোলাপের পাপড়ির কথা মনে করিয়ে দেয়। কিন্তু সে যখন ঘরে ঢুকলো তখন এই 2 সপ্তাহে তার কত পরিবর্তন হয়েছে দেখে আমি প্রায় চমকে উঠলাম। তার চাহনিতে গভীর সংশয়ের ছাপ। বাবা গেছেন স্কটল্যান্ডে, বললেন মহিলা। উনি বড় ক্লান্ত বোধ করছিলেন, তার উপর দুশ্চিন্তার কারণ ছিল। উনি কালই চলে গেছেন। আপনাকে যেন বড্ড ক্লান্ত দেখছি, মিস অ্যান্ড্রিয়াস, বলল আমার বন্ধু। সেটা হচ্ছে বাবার জন্য চিন্তা করি। ওর স্কটল্যান্ডের ঠিকানা আপনার কাছে আছে কি? হ্যাঁ, উনি রয়েছেন ওর ভাই রেভারেন্ড ডেভিড অ্যাড্রিয়াসের বাড়িতে। ঠিকানা 1 নম্বর আরাম ভিলা, আড্রসন।
মর্টিমার ঠিকানাটা লিখে নেওয়ার পর আমরা আমাদের আসার উদ্দেশ্যটা না জানিয়েই বিদায় নিলাম। সন্ধ্যায় আমরা দুজনে ঠিক সকালের মতোই আবার বেলমোর স্ট্রিটে মিলিত হলাম। প্রফেসরের চিঠি আমাদের একমাত্র ক্লু। মর্টিমার স্থির করেছিল পরদিনই অ্যাড্রোসানে গিয়ে প্রফেসরকে চিঠিটা দেখিয়ে একটা হেস্তনেস্ত করবে। এমন সময় একটা ঘটনার ফলে তার পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। পরদিন ভোরে আমার দরজায় টোকার শব্দে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি একটি লোকের হাতে মর্টিমার একটা চিঠি পাঠিয়েছে। সে লিখেছে, অবিলম্বে চলে এসো, রহস্য আরও জটিল হয়ে উঠেছে। আমি কিছুক্ষণের মধ্যেই মিউজিয়ামে পৌঁছে দেখলাম মর্টিমার মাঝের ঘরটায় উদ্বিগ্নভাবে পায়চারি করছে, আর ঘরের এক পাশে পল্টনের মতো দাঁড়িয়ে আছেন প্রহরী মশাই। ও জ্যাকসন, থ্যাংক গড তুমি এসেছো। তোমায় আমার বিশেষ প্রয়োজন। এই রহস্যের কুলকিনারা করা আমার কম্য নয়। আবার কি হলো? মর্টিমার কাঁচের শোকেসটার দিকে হাত দেখিয়ে বলল, যাও নিজেই দেখো গিয়ে। আমি যা দেখলাম তাতে আপনা থেকেই আমার মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। এবার মাঝের সারির পাথরগুলোর অবস্থাও হুবহু উপরের সারির মতো। 12টার মধ্যে 8টা পাথরের উপর দুর্বৃত্তের হাত পড়েছে। শেষের সারির পাথরগুলো যেমন ছিল তেমনই আছে। পাথরগুলো কি বদলানো হয়েছে? আমি প্রশ্ন করলাম। না, মাঝের চারটের মধ্যে এমারেন্ডের রং সামান্য একটু বৈষম্য ছিল, এখনও সেটা রয়েছে। কাজেই ধরে নেওয়া যায় যে উপরের সারির মতো এগুলোও বদলানো হয়নি। আচ্ছা সিমসন, তুমি তো বলছো সন্দেহজনক কোনো শব্দ পাওনি। না স্যার, প্রহরী জবাব দিল। কিন্তু সকাল হলে পর আমি এই ঘরে এসে কবচটা দেখেই বুঝলাম যে ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করা হয়েছে। আমি তৎক্ষণাৎ আপনাকে খবর দিই, কিন্তু আমি যতক্ষণ পাহারা দিয়েছি ততক্ষণ কাউকে দেখিনি, কোনো শব্দও পাইনি। মর্টিমার আমার দিকে ফিরে বলল, এসো আমার সঙ্গে, একটু ব্রেকফাস্ট করা যাক। তার ঘরে পৌঁছতেই সে ব্যাকুলভাবে প্রশ্ন করল, এসব কি ঘটছে বলো তো জ্যাকসন? সত্যি বলতে কি এমন অদ্ভুত কাণ্ডকারখানা আমার অভিজ্ঞতারও সম্পূর্ণ বাইরে। আমি বললাম, আমার মতে এ কোনো উন্মাদের কীর্তি। এর মধ্যে কোনো অর্থ খুঁজে পাচ্ছ না তুমি? আমি একটু ভেবে বললাম, এই প্রাচীন কবচটা ইহুদিদের কাছে একটি অতি পবিত্র জিনিস। ধরো যদি ইহুদি বিরোধী কোনো দলের কেউ কবচটাকে নষ্ট... না না না, ওটা কোনো কথাই হলো না। এমন লোক হয়তো আছে যে কবচটাকে নষ্ট করতে চাইতে পারে, কিন্তু পাথরের চারধারে কুরে কুরে সেগুলো আলগা করার চেষ্টা করবে কেন? এর কারণ খুঁজতে হবে অন্য কোথাও। এখন বলো তো, টহলদার সিমসন সম্বন্ধে তোমার কি ধারণা? ওকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? কারণ একমাত্র এই যে রাত্রে এক সিমসন ছাড়া কেউ এ তল্লাটে থাকে না। কিন্তু এমন অর্থহীন ধ্বংসের কাজ সে করবে কেন? কোনো জিনিস তো চুরি যায়নি। ধরো যদি তার মাথা খারাপ হয়ে থাকে? সিমসনের মাথায় কোনো গণ্ডগোল নেই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তুমি নিজে অন্য কাউকে সন্দেহ করো? তুমি তো রয়েছো। আমি হালকা হেসে বললাম, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করার ব্যারাম ট্যারাম আছে নাকি তোমার? মোটেই না। তাহলে এই রহস্যের সমাধানের কাজে আমি ইস্তফা দিলাম। কিন্তু আমি দিচ্ছি না। একটা পন্থা আছে যার সাহায্যে আমরা এর কিনারা করতে পারবো। প্রফেসর অ্যান্ড্রিয়াসের সঙ্গে দেখা করে? না, স্কটল্যান্ড যাওয়ার দরকার নেই। কি করব সেটা বলছি তোমাকে। ওপরের লাম্বার রুমের একটা স্কাইলাইট দিয়ে মাঝের হলঘর দেখা যায়, সেটা তো দেখলেই। আমরা হলঘরে বাতি চালিয়ে রেখে ওপরের স্কাইলাইটে চোখ লাগিয়ে বসে থাকবো, তুমি আর আমি। দুজনে একজোটে রহস্যের সমাধান করব। যদি এই রহস্যময় ব্যক্তিটি এক এক দিনে 4টে করে পাথরের উপর কাজ করে, তাহলে সে নিশ্চয়ই আজ রাত্রে আবার এসে শেষ সারির 4টে পাথর নিয়ে পড়বে। উত্তম প্রস্তাব।
আমরা ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখব। পুলিশ বা সিমসন কাউকেই কিছু বলবো না। রাজি? অত্যন্ত উৎসাহের সঙ্গে রাজি। রাত 10টা নাগাদ আমি মর্টিমারের বাড়িতে গিয়ে হাজির হলাম। তাকে দেখেই বুঝলাম সে একটা চাপা উত্তেজনার মধ্যে রয়েছে। হাতে সময় আছে, তাই আমরা দুজনে মর্টিমারের ঘরে বসে ঘন্টাখানেক ধরে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। অবশেষে একটা সময় এলো যখন রাস্তায় গাড়ি ঘোড়া, পথচারী ইত্যাদির শব্দ কমে গিয়ে পাড়াটা নিস্তব্ধ হয়ে এলো। প্রায় 12টার সময় মর্টিমার আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল অকেজো জিনিসপত্র রাখার ঘরটাতে। ইতিমধ্যে বেলায় একবার ঘরটাতে এসে মর্টিমার আমাদের বসার সুবিধার জন্য মেঝেতে চট বিছিয়ে রেখেছে। স্কাইলাইটের সার্সিগুলো স্বচ্ছ কাঁচের তৈরি হলেও তার উপর ধুলো পড়ে এমন দশা হয়েছে যে আমরা নিচের ঘরটা মোটামুটি দেখতে পেলেও নিচ থেকে কেউ আমাদের দেখতে পাবে না। কাঁচের উপর দুটো ছোট্ট অংশ থেকে ধুলো মুছে ফেলে সেইখানে আমাদের চোখ লাগানোর ব্যবস্থা করলাম। বিজলিবাতির উজ্জ্বল আলোতে হলঘরের সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, এমনকি শোকেসের ভিতরের জিনিসগুলো পর্যন্ত। ঘরে একপাশে দরজার ধারে দাঁড় করানো মিশরীয় মমি কেস থেকে শুরু করে কাঁচের শোকেসে রাখা ইহুদির কবচের প্রত্যেকটি ঝলমলে পাথর, সব কিছুই আমরা দেখছি সমান আগ্রহের সঙ্গে। ঘরে মণিমুক্ত ছড়াছড়ি, কিন্তু কবচের উরিম ও ঘুমিমের 12টা পাথরের জেল্লা অন্য সব কিছুকে ম্লান করে দিয়েছে। সিকারার সমাধি মন্দিরের ছবি, কানাকের প্রাচীর চিত্র, মেমফিসের ভাস্কর্য, থিবিসের প্রস্তরলিপি সবই তন্ময় হয়ে দেখার জিনিস। কিন্তু তা সত্ত্বেও চোখ বারবার চলে যায় কাঁচের নিচে কবচটার দিকে, আর মন উদ্গ্রীব হয়ে ওঠে ওর রহস্য ভেদ করার জন্য। আমি এই রহস্যের কথাই ভাবছি, এমন সময় আমার বন্ধুটি হঠাৎ নিঃশ্বাস টেনে আমার কোটের আস্তেনটা সজোরে খামচে ধরল। হলঘরের দরজার পাশে রাখা মামি কেসটার কথা আগেই বলেছি। অবাক বিষয় দেখলাম, দাঁড় করানো মামি কেসটার ডালাটা খুলতে শুরু করেছে। খোলার ফলে যে সরু কালো ফাঁকটা সৃষ্টি হয়েছে সেটা অতি ধীরে ধীরে চওড়া হচ্ছে। এই খোলার ব্যাপারটা এত সন্তর্পণে ঘটছে যে ভালো করে না দেখলে চোখে ধরাই পড়ে না। একটু পরেই দেখলাম যে ফাঁক দিয়ে একটা শীর্ণ হাত বেরিয়ে এসে নকশাদার ডালাটাকে ধরে সেটা আরো সামনের দিকে এগিয়ে দিল। তারপর বেরিয়ে এলো অন্য হাতটা, আর তারপরেই একটা মুখ। এই মুখ আমাদের দুজনেরই খুব চেনা। ইনি হলেন স্বয়ং প্রফেসর অ্যান্ড্রিয়াস। এবার তার পুরো শরীরটা সবাধার থেকে বেরিয়ে এলো, শিয়াল যেমন বেরিয়ে আসে তার গর্ত থেকে। ভদ্রলোকের দৃষ্টি ঘুরছে এদিক ওদিক, পা দুটো একবার সামনে এগোচ্ছে, পর মুহূর্তেই থামছে, আবার দৃষ্টি ঘুরছে এদিক ওদিক, আবার এগোচ্ছে পা। একবার রাস্তা থেকে আসা একটা অস্ফুট শব্দে তিনি থেমে গেলেন, কান খাড়া করে শুনতে লাগলেন। ভাবটা এই যেন দরকার হলে তৎক্ষণাৎ আবার ফিরে যাবেন তার লুকোনো জায়গায়, কিন্তু সেটার প্রয়োজন হলো না। প্রফেসর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শোকেসটার সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা চাবির গোছ বার করলেন। তারই একটা চাবি দিয়ে খোলা হলো শোকেসের ঢাকনা। বাইরে বেরিয়ে এলো ইহুদির কবচ,
আর সেটাকে ঢাকনার উপর রেখে একটা ছোট্ট ধাতব যন্ত্র দিয়ে তার উপর কাজ শুরু করলেন প্রফেসর। আমাদের একেবারে সরাসরি নিচে দাঁড়ানোর ফলে তার ঝুঁকে পড়া পিঠটা কবচটাকে ঢেকে দিয়েছে, কিন্তু তার হাত যেভাবে চলছিল তাতে বুঝতেই পারছিলাম যে নষ্টামির পরিচয়ে আমরা পেয়েছি সেই একই কাজ যে তিনি মগ্ন। আমার বন্ধুর দ্রুত নিঃশ্বাসের আর আমার হাতের উপর তার হাতের চাপ থেকেই বুঝতে পারছি প্রফেসরের এই কুকীর্তিতে তার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে। অপকর্মের জন্য যে ইনি দায়ী সেটা যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার। এই সেদিনই ইনি আমাদের কাছে ওই কবজের গুণাগুণ করেছেন, আর আজ ইনি সেই আশ্চর্য বস্তুটি সর্বনাশ করে চলেছেন। রাত দুপুরে এই কুকীর্তি যে কি অমানসিক ভণ্ডামির পরিচয় বহন করে এবং তার উত্তরাধিকারের প্রতি কি পরিমাণ আক্রোশ যে এতে প্রকাশ পাচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। কাজটা ভাবতেও যেমন, দেখতেও ঠিক তেমনই পীড়াদায়ক। আমি নিজে ব্যাপারে মোটেই বিশেষজ্ঞ নই, কিন্তু তাও এই আশ্চর্য কবচের এহেন দুর্গতি আমার কাছে অসহ্য হয়ে উঠছিল। আমার সঙ্গীটি আমার হাতে একটা টান দিয়ে নিঃশব্দে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। আমি তাকে অনুসরণ করলাম। নিজের ঘরে ফিরে আসার পর মর্টিমার মুখ খুলল। লোকটা কত বড় শয়তান! এই জিনিস কি স্বপ্নেও ভাবা যায়? ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। হয় শয়তান না হয় পাগল, এই দুটোর মধ্যে একটা হতেই হবে। আসল ব্যাপারটা শিগগিরই জানা যাবে। এসো আমার সঙ্গে, এখনই একটা এসপার ওসপার করা দরকার। একটা প্যাসেজের শেষ প্রান্তে একটা দরজা দিয়ে সোজা মিউজিয়ামে ঢোকা যায়। এটা একমাত্র তত্ত্বাবধায়কের ব্যবহারের জন্যই তৈরি। মর্টিমারের দেখা দেখি আমিও আগে পায়ের জুতো জোড়া খুলে ফেললাম, তারপর নিঃশব্দে চাবি দিয়ে দরজাটা খুলে মিউজিয়ামে ঢুকে ঘরের পর ঘর পেরিয়ে অবশেষে আসল ঘরে পৌঁছালাম। ভদ্রলোক এখনও তার দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। আমরা নিঃশব্দে তার দিকে অগ্রসর হলাম, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই তিনি আমাদের উপস্থিতি টের পেয়ে চমকে ঘুরে একটা চাপা চিৎকার করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সিম্পসন! সিম্পসন! মর্টিমার তারস্বরে চেঁচিয়ে উঠল, আর প্রায় সঙ্গে সঙ্গেই অনেকগুলি দরজা পেরিয়ে শেষ দরজার মুখে বৃদ্ধ প্রহরী মশাইকে আবির্ভূত হতে দেখা গেল। প্রফেসর অ্যান্ড্রিয়াসও একই সঙ্গে তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। পর মুহূর্তেই তার পিঠে দুদিক থেকে আমাদের দুজনের হাত পড়ল। ঠিক আছে, ঠিক আছে, হাঁপাতে হাঁপাতে বললেন ভদ্রলোক। আমি যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনার ঘরেই চলুন মিস্টার মার্টিমার। জবাবদিহির ব্যাপারটা ওখানেই সারা যাবে। মর্টিমার ক্রোধে এত অধীর যে তার মুখ দিয়ে কথাই বেরোলো না। প্রফেসরকে মাঝখানে রেখে আমরা তিনজন প্রথমে হল করে ফিরে এলাম। সিম্পসন আমাদের পিছনে। শোকেসের উপরে ঝুঁকে পড়ে মর্টিমার কাঁচটা পরীক্ষা করে দেখল। নিচের সারির প্রথম পাথরটা এর মধ্যেই খানিকটা আলকা হয়ে এসেছে। কবচটা হাতে নিয়ে মর্টিমার প্রফেসরের দিকে ফিরল। তার দৃষ্টি যেন অগ্নিবর্ষণ করছে। কি করে পারলেন আপনি? কি করে পারলেন? কাজটা অত্যন্ত ঘৃণ্য, আমি জানি এ কথাটা, বললেন প্রফেসর অ্যান্ড্রিয়াস। আপনার মনের ভাব আমি বুঝতে পারছি। আমি অনুরোধ করছি, আপনার ঘরে নিয়ে চলুন আমাকে।
কিন্তু এটাকে তো এভাবে ফেলে রাখা যায় না। বলল মর্টিমার। তারপর গভীর দরদের সঙ্গে সে কবচটাকে হাতে তুলে নিল। আমরা রওনা দিলাম। প্রফেসরের পাশে আমি হাঁটছি, যেন পুলিশ চলছে হাতে না হাতে ধরা পড়া চোরের পাশে। আমরা সোজা মর্টিমারের ঘরে গিয়ে ঢুকলাম। হতভম্ব সিমসন বাইরে রয়ে গেল তার নিচের বুদ্ধি দিয়ে ঘটনাটাকে অনুধাবন করার জন্য। প্রফেসর একটা সোফায় বসলেন। তার শোচনীয় অবস্থা দেখে রাগের পরিবর্তে আমরা দুজনই তার সম্বন্ধে সংশয়িত বোধ করছি। ব্র্যান্ডি খাওয়ার পর তিনি খানিকটা প্রকৃতিস্থ হলেন। এখন অনেকটা সুস্থ বোধ করছি, বললেন ভদ্রলোক। গত কদিনের ধকল আমাকে প্রায় শেষ করে দিয়েছে। আমি আর পেরে উঠছিলাম না। আমার পক্ষে এক চরম বিভীষিকা। একদিন যে মিউজিয়াম আমারই জিম্মায় ছিল, সেই মিউজিয়ামের ঘরেই আমাকে ধরা দিতে হলো চোরের মতো। অথচ আপনাকে বা দোষ দেব কী করে? আপনি আপনার কর্তব্য পালন করেছেন। আমি শুধু এটাই চেয়েছিলাম যে কেউ টের পাওয়ার আগে আমি যেন আমার কাজটা শেষ করতে পারি। সেটা আজ রাত্রেই হয়ে যেত, কিন্তু আপনি ভিতরে ঢুকলেন কি করে? আপনি যে দরজা ব্যবহার করেন সেই দরজা দিয়ে। বললেন প্রফেসর অ্যান্ড্রিয়াস। কাজটা অত্যন্ত গর্হিত, কিন্তু আমার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সৎ। সেখানে কোনো দোষ ধরতে পারবেন না কেউ। আসল ঘটনাটা জানলে আপনিও আমাকে আর গাল দেবেন না। আপনার বাসস্থানের দরজার একটা চাবি আর মিউজিয়ামে ঢোকার একটা চাবি আমার কাছে ছিল। চাকরি ছাড়ার সময় সেগুলি ফেরত দিইনি। মিউজিয়াম থেকে দর্শকের দল বাইরে বেরোনো মাত্র আমি হল ঘরে ঢুকে মমি কেসটার ভিতর লুকিয়ে পড়তাম। তারপর নিরাপদ বুঝে বেরিয়ে এসে যা করার তা করতাম। যতবার সিমসনের পায়ের শব্দ পেতাম ততবারই আমাকে মমি কেসের ভিতর আশ্রয় নিতে হতো। তারপর কাজ শেষ হলে যেভাবে ঢুকেছি সেই পথেই বেরিয়ে আসতাম। তার মানে আপনি একটা মস্ত ঝুঁকি নিয়েছিলেন? নিতেই হয়েছিল। কিন্তু কেন? কোন উদ্দেশ্যে আপনাকে এরকম একটা জঘন্য কাজ করতে হলো? এছাড়া কোনো রাস্তা ছিল না। অনেক ভেবেও আর কোনো উপায় খুঁজে পাইনি। এ না করলে লোকমুখে আমার বদনাম ছড়িয়ে পড়ত, আর সেই সঙ্গে ব্যক্তিগত জীবনেও আমাকে গভীর শোক ভোগ করতে হতো। আমি যা করেছি তা মঙ্গলের জন্যই, যদিও আপনার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন। আমি চাই আমার কথা সত্য প্রমাণ করার সুযোগ আপনি দেবেন। আপনার কি বলার আছে শোনার পর আমি আমার কর্তব্য স্থির করব। আমি কিছুই গোপন রাখব না। সব কথা অকপটে আপনাকে বলবো। তারপর আপনি কি করেন সেটা আপনার মর্জি। আসল কথা তো আর কিছুই জানতে বাকি নেই। ব্যাপার আপনি কিছুই জানেন না। প্রথমে কয়েক সপ্তাহ আগের একটা ঘটনায় ফিরে যেতে দিন, তারপর আমি সব বুঝিয়ে বলবো। এটুকু বিশ্বাস করুন যে আমি যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যে নেই। যে ব্যক্তি ক্যাপ্টেন উইলসন বলে নিজের পরিচয় দেন, তার সঙ্গে আপনাদের আলাপ হয়েছে। আমি এভাবেই বলছি কারণ আমি এখন জানতে পেরেছি যে এটা তার আসল পরিচয় নয়। ওর সঙ্গে আমার কি করে আলাপ হলো, কি করে সে আমার বিশ্বাসের পাত্র হয়ে উঠল এবং কি করে সে আমার মেয়ের ভালোবাসা আদায় করলো, এসব বুঝিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। সে এখানে আসার সময় বিদেশের অনেক জ্ঞানী গুণীর কাছ থেকে প্রশংসাপত্র নিয়ে এসেছিল, তাই তাকে আমার আমল দিতে হয়।
তাছাড়া তার নিজেরও যে গুণ নেই তা নয়। তাই শেষ পর্যন্ত আমি খুশি হয়ে তাকে নিয়মিত আমার বাড়িতে আসতে দিই। যখন জানলাম যে আমার মেয়ে এই যুবকের প্রতি আকৃষ্ট, তখন মনে হয়েছিল যে ঘটনাটা যেন একটু বেশি দ্রুত ঘটে গেল। কিন্তু আমি অবাক হইনি, কারণ উইলসনের স্বভাব আর কথাবার্তায় এমন একটা মাধুর্য ছিল যে সমাজের উঁচু স্তরে নিজের জন্য একটা জায়গা করে নেওয়া তার পক্ষে ছিল সহজ ব্যাপার। প্রাচীন শিল্পবস্তু সম্পর্কে তার উৎসাহ ছিল এবং এ বিষয়ে জ্ঞানও ছিল যথেষ্ট। অনেক সময় সন্ধ্যাবেলা আমার বাড়িতে সময় কাটাতে এসে সে আমার অনুমতি নিয়ে মিউজিয়ামে গিয়ে একা ঘুরে ঘুরে সব দেখত। বুঝতেই পারছেন, এ ব্যাপারে আমি নিজে উৎসাহী হওয়াতে তার অনুরোধে খুশি হয়ে সম্মত হতাম, আর আমার বাড়িতে তার ঘন ঘন আগমনে কোনো বিস্ময় বোধ করতাম না। এলিজের সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাওয়ার পর প্রায় প্রতি সন্ধ্যা ছেলেটি আমার বাড়িতে কাটাতো এবং তার মধ্যে ঘণ্টাখানেক কাটাতো মিউজিয়ামে। সেখানে সে অবাধ স্বাধীনতা ভোগ করত। এমনকি আমি যেদিন সন্ধ্যায় বাড়ি থাকতাম না, সেদিনও সে এসে মিউজিয়ামে কিছুটা সময় কাটিয়েছে। এই অবস্থার অবসান হয় তখনই যখন আমি চাকরি ছেড়ে নরউডে চলে যাই এবং নানা বিষয় নিয়ে বই লেখার তোড়জোড় শুরু করি। চাকরি ছাড়ার এক সপ্তাহের মধ্যেই আমি যে লোককে নির্দ্বিধায় আপন করে নিয়েছিলাম তার আসল চেহারাটা বুঝতে পারি। আমার বিদেশি বন্ধুদের কাছ থেকে পাওয়া কয়েকটি চিঠি থেকে যে আমি জানতে পারি যে যেসব পরিচয়পত্র উইলসন আমাকে দেখিয়েছিল তার অধিকাংশই জাল। অত্যন্ত মর্মাহত হয়ে আমি নিজেকে প্রশ্ন করি, এই ধাপ্পাবাজির পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে? সে যদি অর্থলোভী হয়ে থাকে তাহলে আমাকে দিয়ে তার কোনো কাজ হবে না, কারণ আমি ধনী নই। তাহলে সে লোক কেন? তখন আমার খেয়াল হলো যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরের বেশ কিছু রয়েছে আমার জিম্মায়, এবং নানান অজুহাতে একা মিউজিয়ামে গিয়ে সেসব পাথরের কোষটা কোথায় আছে সেটা উইলসন দেখে এসছে। অর্থাৎ সে হচ্ছে এক অতি ধূর্ত ব্যক্তি যে আমার মিউজিয়ামে চুরির সুযোগ খুঁজেছে। এই অবস্থায় তাকে অন্ধের মতো ভালোবেসে আমার যে মেয়ে, তাকে কষ্ট না দিয়ে কি করে আমি উইলসনকে জব্দ করব? আমি অনেক ভেবে যে পন্থা স্থির করলাম সেটা বেয়ারা, তাতে সন্দেহ নেই, কিন্তু তার চেয়ে বেশি কার্যকরী কোনো পন্থা আমার মাথায় এলো না। আমি যদি আপনাকে নিজের নামে চিঠি লিখতাম তখন আপনি নিশ্চয়ই আমাকে নানা খুঁটিনাটি প্রশ্ন করতেন, যার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হতো না। তাই আমি নাম ছাড়াই চিঠি লিখে আপনাকে সতর্ক করে দিই। আমি বেলমোর স্ট্রিট থেকে নরউড চলে আসার পরেও এই যুবকের আমার বাড়িতে আসা একটুও কমেনি। হয়তো সে সত্যি আমার মেয়েকে গভীরভাবে ভালোবেসেছিল। আর আমার মেয়ের কথা যদি বলেন তাহলে আমি এটুকু বলবো যে কোনো মেয়ে যে একজন পুরুষের দ্বারা এমনভাবে প্রভাবিত হতে পারে এটা আমি কল্পনা করতে পারিনি। উইলসনের ব্যক্তিত্ব যেন এলিসকে সম্পূর্ণভাবে গ্রাস করেছিল। এটা যে কতদূর সত্যি এবং ওদের দুজনের মধ্যে সম্পর্কটা যে কত গভীর সেটা আমি বুঝতে পারি এক সন্ধ্যায়। আর তখনই উইলসনের আসল রূপটা ধরা পড়ে আমার কাছে।
সেদিন আমি আগে থেকে হুকুম দিয়ে রেখেছিলাম যে উইলসন এলে যেন সোজা আমার কাজের ঘরে চলে আসে, বৈঠকখানায় যেন তাকে বসানো না হয়। সে আসার সঙ্গে সঙ্গে আমি সোজাসুজি বলে দিলাম যে তার স্বরূপ জানতে আর আমার বাকি নেই, আর সেটা জেনেই তার দুরভিসন্ধির পথ আমি বন্ধ করেছি, এবং আমি আর আমার মেয়ে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সেই সঙ্গে এও বললাম যে আমার পরম সৌভাগ্য সে মিউজিয়ামের মহামূল্য জিনিসগুলোর কোনো ক্ষতি করার আগেই আমি তার আসল পরিচয়টা পেয়ে গেছি। ছেলেটির বুকের পাটা যে অসামান্য তাতে কোনো সন্দেহ নেই। আমার কথা সে শেষ পর্যন্ত শুনে কোনো বিস্ময় বা বিরুদ্ধ ভাব না করে ঘরের উল্টো দিকে গিয়ে ঘণ্টা বাজিয়ে চাকরকে ডেকে পাঠালো। চাকর এলে তাকে বলল, মিস অ্যান্ড্রিয়াসকে বলো তিনি যেন অনুগ্রহ করে এখানে আসেন। আমার মেয়ে এলো। উইলসন এগিয়ে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলল, এলিস, তোমার বাবা এইমাত্র আবিষ্কার করেছেন যে আমি একজন দুশ্চরিত্র ব্যক্তি, যেটা তুমি আগেই জানতে। এলিস চুপ করে দাঁড়িয়ে রইল। উনি বলছেন যে আমাদের পরস্পরকে ত্যাগ করতে হবে চিরকালের জন্য। এলিস কিন্তু এখনো তার হাত ছাড়িয়ে নেয়নি। তোমার উপরে কি ভরসা করতে পারি, নাকি যে আমাকে একমাত্র সৎ পথে চালাতে পারে সেও আমাকে ছেড়ে চলে যাবে? জন, আমার মেয়ে গভীর আবেগের সঙ্গে বলে উঠল, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। দুনিয়ার সব লোক যদি তোমার বিরুদ্ধে যায় তাহলেও না। আমি আমার মেয়েকে বোঝাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। সে যেন এই যুবকটির সঙ্গে তার জীবন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ফেলেছে। আমার মেয়ে আমার চোখের মণি। যখন দেখলাম যে তাকে সর্বনাশের হাত থেকে উদ্ধার করার কোনো উপায় নেই, তখন আমার যে কী অবস্থা হলো তা বলতে পারি না। আমার অসহায় ভাব দেখে মনে হলো উইলসনে কিছুটা দয়া হলো। সে বলল, আপনি যতটা ভাবছেন অবস্থা ততটা খারাপ না। এলিসের প্রতি আমার ভালোবাসা এতই গভীর যে হয়তো সেই আমাকে কলঙ্কের হাত থেকে মুক্ত করবে। কালই আমি এর কাছে প্রতিজ্ঞা করেছি যে জীবনে এমন কোনো কাজ করব না যাতে সে কষ্ট পায়। কথা দিয়ে কথা না রাখার লোক আমি নই। উইলসনের কথায় মনে হলো সে যা বলছে সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। কথাটা বলে সে পকেট থেকে একটা কার্ডবোর্ডের বাক্স বার করে বলল, আমি যা বলছি তা যে সত্যি তার প্রমাণ আমি দিতে চাই। এলিস, আমার উপর তোমার প্রভাব যে মঙ্গলকর সেটা এবার বুঝতে পারবে। প্রফেসর অ্যান্ড্রিয়াস, আপনি ঠিকই অনুমান করেছেন যে আপনার সংগ্রহশালার অমূল্য সম্পদ আমাকে প্রলুব্ধ করেছিল। যে কাজে লোভের সঙ্গে বিপদের আশঙ্কা থাকে সেই কাজে চিরকালই একটা আকর্ষণ বোধ করি। তাই ইহুদির কবজের পাথরগুলো হাত করার জন্য আমি বদ্ধপরিকর হই। সেটা আমি অনুমান করেছিলাম। কিন্তু একটা ব্যাপার আমি অনুমান করতে পারিনি, কি? যে সেগুলো হাত করতে আমি সক্ষম হয়েছিলাম সে বাক্সের মধ্যে সেই পাথরগুলো রয়েছে। বলে সে বাক্সটা খুলে আমার ডেস্কের ওপরে উপুর করে ধরল। দৃশ্য দেখে আমার হাত পা হিম হয়ে এলো। সংকেত চিহ্ন আঁকা 12টা মূল্যবান পাথর বেরিয়ে পড়েছে আমার টেবিলের উপর। এগুলি যে উরিম ও ঘুমিমের পাথর তাতে কোনো সন্দেহ নেই। সর্বনাশ! আমি চেঁচিয়ে উঠলাম, তুমি ধরা না পড়ে এই কুকীর্তি করলে কি করে? আসলের জায়গায় নকল পাথর বসিয়ে, বলল উইলসন। নকলগুলো এতই নিখুঁত যে দুয়ের সঙ্গে তফাৎ করা অসম্ভব। এখন যে পাথরগুলো কবজে লাগানো রয়েছে সেগুলো নকল? হ্যাঁ, এবং বেশ কিছুকাল আগেই ঘটেছে এই ঘটনা। আমরা তিনজন কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম।
আমার মেয়ের মুখ বিবর্ণ হলেও সে তখনও তার হাত ছাড়িয়ে নেয়নি। উইলসন এলিজের দিকে ফিরে বলল, আমার সাধ্যের মাত্রা যে কত দূর তা তো বুঝলে। এলিজ বলল, এটাও বুঝলাম, যে দুষ্কর্ম করেছো তার জন্য অনুতপ্ত হওয়াটাও তোমার অসাধ্য নয়। সেটা তোমার প্রভাবের ফল। বলল উইলসন। আমি পাথরগুলো আপনাকে দিচ্ছি প্রফেসর অ্যান্ড্রিয়াস। আপনি এ ব্যাপারে যা করা উচিত বলে মনে করবেন তাই করুন, কিন্তু মনে রাখবেন আমার বিরুদ্ধে কিছু করা মাত্র আপনার মেয়ের ভবিষ্যৎ স্বামীর বিরুদ্ধে কিছু করা। এলিস, কিছুদিন পর তোমার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর কোনোদিন তোমায় আমার জন্য কষ্ট ভোগ করতে হবে না। আমার অবস্থা তখন শোচনীয়। অমূল্য পাথরগুলো এখন আমার হাতে, কিন্তু ধরা না পড়ে কি করে সেগুলো যথাস্থানে ফেরত দিই? এটা বুঝতে পারছি যে আমার মেয়ে যেরকম দৃঢ় প্রতিজ্ঞ, তাকে উইলসনের হাত থেকে কোনো মতেই রক্ষা করতে পারবো না। আর উইলসনের প্রভাব যদি তার উপর সত্যি মঙ্গলকর হয়, তাহলে তাকে রক্ষা করার প্রশ্নই বা আসবে কেন? উইলসনের মুখোশ খুলে দিলেই বা কী ফল হবে, বিশেষ করে সে যখন আমার কাছে আত্মসমর্পণ করেছে? আমি অনেক ভেবে একটা রাস্তা বার করলাম, যেটা হয়তো আপনাদের কাছে খুব অর্বাচীন বলে মনে হবে, কিন্তু আমার মতে এছাড়ার কোনো রাস্তা ছিল না। আমি স্থির করলাম, কাউকে জানতে না দিয়ে আমি নিজেই গিয়ে পাথরগুলো যথাস্থানে বসিয়ে দেবো। আমার চাবির সাহায্যে আমি যে কোনো সময় মিউজিয়ামে ঢুকতে পারি, আর সিম্পসনের গতিবিধি যখন জানা আছে তখন ধরা পড়ারও কোনো আশঙ্কা নেই। যা করতে যাচ্ছি সে সম্বন্ধে কাউকে কিছু বলবো না, আমার মেয়েকেও না, এটাও স্থির করলাম। মেয়েকে বললাম, আমি স্কটল্যান্ডে আমার ভাইয়ের কাছে যাচ্ছি। কটা রাত কারোর সন্দেহ উদ্রেক না করে আমি নির্বিঘ্নে কাজ করতে পারি, এটাই ছিল আমার লক্ষ্য। সেই রাত্রেই হার্ডিং স্ট্রিটে একটা ঘর ভাড়া করলাম। বাড়িওয়ালাকে বললাম আমি খবরের কাগজে কাজ করি, আমাকে রাত্রেও কাজে বাইরে যেতে হতে পারে। সেই রাত্রে মিউজিয়ামে গিয়ে আমি প্রথম সারি 4টে নকল পাথর খুলে ফেলে আসল পাথর বসিয়ে দিলাম। কাজটা সহজ নয়, এবং সেটা করতে আমার সারা রাত লেগে গেল। সিম্পসনের পায়ের শব্দ পেলেও আমি মমি কেসের মধ্যে লুকিয়ে পড়তাম। স্বর্ণকারের কাজ সম্বন্ধে আমার কিছু জ্ঞান আছে, কিন্তু উইলসন ছিল আমার চেয়ে অনেক বেশি দক্ষ। সে যেভাবে মেকি পাথরগুলো বসিয়েছিল তাতে সোনার কারুকার্য একটুও রদবদল হয়নি, কিন্তু আমার ছিল কাঁচা এবং বুড়ো হাতের কাজ। আমি চাইছিলাম যে কদিন আমি কাজটা করব সে কদিন যেন কেউ বেশি মনোযোগ দিয়ে কবজটাকে না দেখে। যাই হোক, একইভাবে দ্বিতীয় রাত্রে দ্বিতীয় সারির পাথরগুলো বসিয়ে ফেললাম। আজ কাজটা শেষ হয়ে যেত, কিন্তু অদৃষ্টের ফেরে সেটা হলো না, এবং সেই সঙ্গে এমন সব কথা বলে ফেলতে হলো যেগুলো একান্তই গোপনীয়। এখন আপনারা নিজেদের বিদ্যা বুদ্ধি দিয়ে স্থির করুন, এখানে ঘটনার পরিসমাপ্তি হবে না এটাকে আরও কিছু দূর টেনে নিয়ে যাবেন। আমার নিজের শান্তি, আমার মেয়ের ভবিষ্যৎ এবং তার ভাবি পতির সংস্কার সবই নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপর। মর্টিমার বলল, সিদ্ধান্ত হলো এই যে যেহেতু সব ভালো যার শেষ ভালো, এই মুহূর্তে সমস্ত ঘটনাটির উপর চিরকালের মতো জবনিকা ফেলে দেওয়া হোক। কালই একজন পাকার স্বর্ণকারকে দিয়ে পাথরগুলো ঠিক করে বসিয়ে কবচটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এবার আপনার হাতটা দিন প্রফেসর অ্যান্ড্রিয়াস, আর আশীর্বাদ করুন যেন এরকম অবস্থায় যদি কোনোদিন পড়তে হয় আমাকে, আমিও যেন
আপনার মতো নিঃস্বার্থ আচরণ করতে পারি। কাহিনী শেষ করার আগে একটা কথা বলা দরকার। 1 মাসের মধ্যেই এলিজের বিয়ে হয়ে গেল তার সঙ্গে, যার আসল নামটা বললে পাঠক বুঝতে পারতেন যে তিনি এখন সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু সত্যি কথাটা হলো এই যে সম্মান তার চেয়েও বেশি প্রাপ্য সেই শান্ত স্বভাবা তরুণীর, যিনি তার স্বামীকে পাপের পঙ্কিল পথ থেকে উদ্ধার করে ভদ্র সমাজে তার স্থান করে দিয়েছিলেন। শেষ হলো আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী দ্য জিউস ব্রেস্ট প্লেট অবলম্বনে সত্যজিৎ রায়ের অনুবাদ ইহুদির কবচ। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প আনার ব্যাপারে আমরা উৎসাহ পেতে পারি। গল্প পাঠ এবং মিস্টার প্রফেসর চরিত্রে অভিষেক বোস, প্রফেসর এন্ড্রিয়াস ও সিমসনের ভূমিকায় পার্থসারথী মুখার্জি, এলিসের ভূমিকায় দেবস্মিতা, ক্যাপ্টেন উইলসন ও পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় শুভব্রত জানা, মিস্টার মর্টিমার ও কাহিনীর সূত্রধার আমি অনুভব মুখার্জি। পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনীর সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী মাসে শুরু হচ্ছে মে মাস রে মাস উৎসব। সত্যজিৎ রায়ের 2টি গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। সঙ্গে থাকুন। নমস্কার।